আমাদের ওখানকার বিভিন্ন বাস অটো তো ট্রাকে লেখা থাকে না কেজিএন কেজিএন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই কেজিএন, খাজা গরিবি নওয়াজ। এখানে পুষ্কর লেক, পুষ্কর মেলা হয়, পৃথিবীর একমাত্র ব্রহ্ম টেম্পল, মানে হচ্ছে ব্রহ্ম দেবতার টেম্পল। গুড মর্নিং, বৃষ্টি কথার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আজকে এবারের জার্নির আমাদের থার্ড ডে। আজকে আমরা যাচ্ছি যোধপুর, প্রায় 360 কিলোমিটার, টাইম লাগবে 6 ঘন্টা মতো। রাস্তায় পড়বে আজমির আর পুষ্কর, তো ওই দুটোও কভার করার ইচ্ছা আছে। তো চলো যেতে যেতে রাস্তার ডিটেলস শেয়ার করছি, দেখতে থাকো স্কিপ না করে। সকাল সকাল রেডি হয়ে আমরা নিচে চলে এসেছি সবাই, কারণ এখন টাইম হয়েছে জয়পুরকে টাটা করার। আর যোধপুরে যেতে যেতে যা সাইট সিন করবো তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। জয়পুর দেখার পর এবার আস্তে আস্তে সেই উদ্দেশ্যের দিকে যাওয়া যে উদ্দেশ্যের জন্য রাজস্থান আসা, মানে থার ডেজার্ট। তাই আমরা আজকে বেরোচ্ছি যোধপুরের দিকে। অ্যাকচুয়ালি যোধপুরেতে মরুভূমি নেই, মরুভূমি রয়েছে জয়সালমীরে। কালকে আমরা জয়সালমীর যাব, আর আজকে যাব যোধপুর। যেহেতু জয়সালমীর থেকে জয়পুরের ডিস্টেন্স অনেকটাই, তাই মাঝখানে একটা হল্ট আমরা যোধপুরে দেবো। জয়পুর থেকে যোধপুরের ডিস্টেন্স কিন্তু বেশ অনেকটাই, প্রায় 340 কিলোমিটার মতো, আর সময় লাগবে 5 ঘন্টা 50 মিনিট, মানে প্রায় 6 ঘন্টা মতো। রাজস্থান ট্যুরের এই একটা প্রবলেম, হাতে সময় বেশি না থাকলে প্রচণ্ড জার্নি হয়ে যায়। এক একটা জায়গার ডিস্টেন্স এতটাই যে যেতেই একদিন টাইম লেগে যায়। জয়পুর থেকে যোধপুর যেতে যেতে আমাদের রাস্তায় পড়বে আজমির আর পুষ্কর। আর আজমির এর নাম শুনলেই ফার্স্ট নাম আসে আজমিরি শরীফ দরগা, মানে খাওয়াজা গরিবি নওয়াজ দরগা যেটাকে বলে। তো ওখানে একটা মেলা চলছে, প্রচণ্ড ভিড় আছে আজকে, বাট আমরা ওখানে যাবো আর দেখবো, কারণ এত দূরে এসেছি তো দেখতে তো হবে, যেটুকু পারি সেটুকু দেখবো। আর পুষ্করে রয়েছে পৃথিবীর একমাত্র ব্রহ্ম টেম্পল, মানে হচ্ছে ব্রহ্ম দেবতার টেম্পল, মানে ব্রহ্মা টেম্পল, সেটাও দেখবো। চলো দেখা যাক। আজমির এখান থেকে এখনও প্রায় 100 কিলোমিটার। সত্যি বলতে সকালটা শুরুই হয়েছিল এরকম মেঘলা ওয়েদার নিয়ে। আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কি পরিমাণ বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম জয়পুর সাইট সিনে। তাই সকাল থেকে এইরকম ওয়েদার দেখে মনটা খারাপই হয়ে গেছিলো, ভেবেছিলাম আজকেও হয়তো এরকমই ওয়েদার পাবো, কিন্তু না, একটু বেলা বাড়ার সাথে সাথেই ওয়েদারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেল। আজ আমরা অনেক সকালে বেরিয়েছি, হোটেল থেকে ব্রেকফাস্ট করেও বেরোয়নি, তাই একটা ধাবায় আমরা আসলাম, এসে ব্রেকফাস্ট করলাম। আর এখানে লুচি সবজি আমরা অর্ডার করেছিলাম, তো এখানকার লুচিগুলো দেখলাম আমাদের রুটির সাইজের, 2টো করে দিল প্লেটে, আর তরকারি ছিল মানে ছোলে বাটুরে টাইপের। তারপর পেট ভরে ব্রেকফাস্ট করে তারপর আবার কন্টিনিউ করলাম আমাদের জার্নি। মরুদেশের তীর্থস্থান বলতেই ভেসে ওঠে আজমির আর পুষ্করের কথা। তো ফার্স্টে আমরা যাচ্ছি আজমির। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে মাত্র 130 কিলোমিটার দূরে আরাবল্লী পর্বত আর আনাসাগর হ্রদ ঘিরে রেখেছে এই আজমির শহরটাকে। অজয় মেরু শব্দ থেকেই এই শহরটির নামকরণ করা হয়েছে আজমির। তবে আজমিরে যাওয়ার জন্য যে গাড়িটা আপনি ভাড়া করে যাবেন সেই গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন না, এই গাড়িটাকে রাখতে হবে আপনাকে ওদের একটা পার্কিংয়ে। এবার পার্কিংয়ে থাকবে প্রচুর অটো এবং টোটো। তেমনি আমরা একটা অটো নিয়েছিলাম, এই যে আমাদের অটো। তো এই অটো করেই এখন আমরা যাচ্ছি আজমিরে। অটোতে যাওয়ার সময় বুঝলাম রাস্তাটা এতটাই সংকীর্ণ যে অন্য কোনো বড় গাড়ি এর মধ্যে দিয়ে যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র ভরসা পা এবং টোটো বা অটো। অটোতে বেশ অনেকক্ষণই লাগলো আমাদের পার্কিং থেকে দরগাতে আসতে, প্রায় 20 মিনিট মতো তো লেগেছে, জানি না ভিতর দিয়ে ঘুরিয়ে এনেছে কিনা। যাই হোক, আমরা প্রায় চলে এসেছি আজমির শরীফ দরগাতে। প্রচুর ভিড় ছিল, আমাদের ড্রাইভার একজনকে আমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিল, তো তার সাথেই আমরা ভিতরে ঢুকছি। কারোর সাথে না গেলে ভিতরে গিয়ে খুব কনফিউশন হয়ে যেতে হয় যে কি নেব, কি ডালি নেব, কি চাদর নেব, এই জিনিসগুলোতে একটু হেল্প হয় সাথে কেউ থাকলে। এখানে 5,000 10,000 থেকেই চাদর ছিল, যে চাদরগুলো ওখানে ঠেকিয়ে আবার ওরাই নিয়ে নেবে। জানি না এখানে কার কি মনে হচ্ছে, বাট জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপর ডালির দাম টাম জেনে শুনে অনেক কিছু কথা বলে আমরা 1000 টাকা একটা ডালি নিয়েছি। এই হচ্ছে আমাদের 1000 টাকার ডালি। সাথে একটা চাদরও দিয়েছিল, একটু নকুলদানা দিয়েছিল, সাথে ধূপকাঠি দিয়েছিল। যা দিয়েছিল সব ওরা ফেরত নিয়েছে। এবার ভিতরে ঢুকতে হবে পুজো দিতে। আর এখানে যে নিয়মটা আছে, সেখানে কারোরই মাথা আলগা থাকা চলবে না। রুমাল হোক, স্কার্ফ হোক, ওড়না হোক, মাথাটা জড়িয়ে অবশ্যই নিতে হবে।
আজমির শরীফ দরগা হলো ভারতের অন্যতম পবিত্র মসজিদ, যা আজমিরে অবস্থিত। একটি সুফি সাধক খাজা মঈউদ্দিন চিশতিকে সম্মানিত করে তার শিক্ষা অন্তর্ভুক্তির প্রচার করেছিল। পরবর্তীতে মুঘল রাজা হুমায়ুন দ্বারা নির্মিত এই পবিত্র স্থানটি সব ধর্মের মানুষকে স্বাগত জানায়। দর্শনার্থীরা বিশাল রূপালী দরজা দিয়ে প্রবেশ করে একটি বড় প্রাঙ্গণের দিকে যাবেন এবং সেখানে সুফি সাধকের মার্বেল এবং সোনার ধাতব পর্দাবৃত সমাধি অবস্থিত, যেই সমাধি দর্শনার্থীরা দেখার সৌভাগ্য অর্জন করে। আমরা সবাই ভিতরে গেলাম। ভিতরে গিয়ে নিজেদের নাম টাম লিখে ওখানে আবার দক্ষিণা দিতে হলো। আমরা 500 টাকা দক্ষিণা দিলাম। দেওয়ার পরে আমাদের সমাধিকে দর্শন করানো হলো। সমাধি দর্শন করে আমরা যে ডালিটা নিয়েছিলাম, যার মধ্যে চাদর টাদর ছিল, যেগুলো ওখানে দিয়ে দেওয়া হলো। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। জায়গাটা প্রচুর বড় ছিল আর প্রচুর দর্শনার্থী এসেছিল। অনেকে এখানে বসেছিল দরবারে, তাদের মনের ইচ্ছা দুঃখ সেগুলো শেয়ার করছিল। দরগাতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, কেউ আপনাকে জোরাজুরি করবে না কোনো ডালি নেওয়ার জন্য। আপনি ভিতরে ঢুকে শুধুমাত্র দর্শন করেও চলে আসতে পারেন, কোনো রকমের ডালি ছাড়াও। তো পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। তো আমরা আজমির শরীফ থেকে বেরোলাম, আর আজমির শরীফের হিস্ট্রি তো দেখলেন। এটা হচ্ছে কেজিএন। আমাদের ওখানকার বিভিন্ন বাস, অটো, তো ট্রাকে লেখা থাকে না কেজিএন কেজিএন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই কেজিএন, খাজা গরিবি নওয়াজ। তো এরপর যাবো পুষ্কর, আর রাস্তায় পড়বে একটা আন্নাসাগর লেক। এই আন্নাসাগর লেকটা আর্টিফিশিয়াল লেক, আজমিরেই রয়েছে। যদি একটা ভিউ পয়েন্ট পাই তো দেখাবো। প্রতিটি দর্শনার্থীর মতোই আমরাও আজমির শরীফ দরবারে নিজেদের প্রার্থনা, নিজেদের ইচ্ছার কথা জানিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। যাওয়ার পথেই পড়ল আন্নাসাগরের সুন্দর একটা ভিউ। এই আনাসাগরটি বানিয়েছিলেন পৃথ্বীরাজ চৌহানের দাদা আনাজি চৌহান। এই আনাসাগরে বোটিং করারও সুন্দর ব্যবস্থা রয়েছে। 13 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত হ্রদটি আজমিরের মনোরম সৌন্দর্য ধারণ করে। রাস্তার পুরো একদম সংলগ্নই এই হ্রদটা। হ্রদের জলের কালারটা ভারী সুন্দর, পুরো একদম ডিপ নীল রং। চলো আমরা ভিতরে ঢুকছি। আর ভিতরে ঢোকার জন্য বেশ মাঝে মাঝে কাটা জায়গা রয়েছে। জলের রংটা দেখো, পুরো ডিপ নীল একদম। দূরের পাহাড়গুলো আবছা বোঝা যাচ্ছে। আর পুরো একদম জলের উপরে বক পাখি, সাদা পাখি এরকম ভেসে ভেসে বেড়াচ্ছিল। দেখতে সত্যিই সুন্দর লাগছিল। জায়গাটা সত্যিই সুন্দর ছিল। ওই সাইডটা আরও বেশি সুন্দরভাবে সাজানো, তো ওই সাইডটাতে গেলে আরও বেশি সুন্দর লাগবে। এখানে অনেকে স্নান করছিল, তাই এই জায়গাটা, এই সাইডটা একটুখানি নোংরা মতো হয়েছিল। এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, কারণ এরপরেই যেতে হবে পুষ্কর, ওখানে অনেকটা টাইম লাগবে। আবার আজমির থেকে পুষ্করের ডিস্টেন্স খুব বেশি নয়, মোটামুটি 16 কিলোমিটার মতো, আর টাইম লাগবে প্রায় 40 কিলোমিটার। এবার একটু জ্যাম যদি পড়ে যায় সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। রাজস্থানে কিসে আসলাম, কিভাবে আমাদের প্ল্যানগুলো সেট করা আছে, সেগুলো জানতে হলে প্রথম থেকে দেখতে হবে ভিডিওগুলো। এখনও না দেখে থাকলে ঝটপট দেখে নিতে পারো। আর আজমির থেকে পুষ্কর 22 কিলোমিটার, এরকম আধ ঘন্টার মতো লাগে। আর আমরা আস্তে আস্তে উঠছি এবার আরাবল্লী লেঞ্জের উপর দিয়ে। মানে এই জায়গাটা একটু হিল দেখাই। মন্দির যে সবসময় উঁচু জায়গাতেই হয় এটা তো বারবারই প্রমাণিত। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি ব্রহ্মা মন্দিরের দিকে। তোমাদের সত্যি এর আগে কখনো মাথায় এসছে যে সত্যি কোনো ব্রহ্মার মন্দির নেই কেন? আমার মাথায় কিন্তু আসেনি। রাজস্থানে আসার পর যখন জানতে পারলাম যে একমাত্র এখানেই ব্রহ্মার মন্দির আছে, তখনই মাথায় আসলো, হ্যাঁ তাই তো, ব্রহ্মার মন্দির কেন আর কোথাও নেই? কেন আর মন্দির নেই সেই গল্প আমি তোমাদের সাথে করছি। দেখতে দেখতে প্রায় আমরা পুষ্করের কাছেই চলে আসলাম। আমার ভিডিও যদি তুমি এই প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যারা এতদিন ধরে আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখতে দেখতে চলেই আসলাম মন্দির চত্বরে। তবে মন্দিরে আসার সাথে সাথেই দেখতে পেলাম এখানে পান্ডা ছাড়া কোনো কাজ হয় না। তাই আমাদের ড্রাইভারের পরিচিত এক দাদার সাথে আমরা পরে কথা বলে নিয়েছিলাম। তো আমরা চলে এসেছি পৃথিবীর একমাত্র ব্রহ্মা টেম্পলে। এটা এন্ট্রি, এখানে পার্কিং করা যায়। পুষ্কর কিন্তু হিন্দু তীর্থস্থানের জন্য ফেমাস। এখানে পুষ্কর লেক, পুষ্কর মেলা হয়, অনেক বড় মেলা আমরা শুনেছি। সাথে এখানে কিন্তু রং খেলা হয়, মানে হোলি ফেস্টিভ্যালে খুব ফেমাস পুষ্করের। তো আমরা শুধু ব্রহ্মা টেম্পলটাই দেখবো, ওটা অ্যাকচুয়ালি দেখার ইচ্ছা, যেহেতু ওয়ার্ল্ডে একটাই রয়েছে। মন্দির চত্বরে আসার পর জানতে পারলাম পার্কিংটা ঠিক অন্য দিকটায়, তাই গাড়িটা ঘুরিয়ে আবার আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি।
এখানে এসে মনেই হচ্ছিল রাস্তার ধারে গাড়ি রেখেই যাওয়া যাবে, কিন্তু ভিতরের পার্কিংটা প্রচুর বড় ছিল। তো আমরা পার্কিংয়েই গাড়িটা পার্ক করে বাইরে এসেছি। বাইরে প্রচুর এরকম দোকান ছিল, প্রচুর মানে প্রচুর। যতক্ষণ না আমাদের সেই ড্রাইভারের পরিচিত পান্ডা আসছিল ততক্ষণ এগুলোই একটু দেখছিলাম। তারপর একটু দেখার পরেই 10-15 মিনিট একটু ওয়েট করার পরেই সেই দাদা চলে আসলো। তারপর তার সাথে আমরা গেলাম ব্রহ্মা সরোবরের দিকে। যাওয়ার পথে বললো প্রচুর প্রচুর দোকান, ব্যাগের দোকান, ড্রেসের দোকান, জুয়েলারির দোকান, প্রচুর রকম ভ্যারিয়েশন ছিল সেখানে। তবে দাম ছিল একটু বার্গারিং করে কিনতেই হবে, ট্যুরিস্ট এরিয়া তো এখান থেকে কেনা যেতে পারে, বেশ ভালো স্টক ছিল। আমরা এখন একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, শ্রী ব্রহ্মা মন্দির এটাই। কিন্তু মন্দির ওপেন হয় 3টের সময়, এখনও 3টে বাজতে বেশ কিছুক্ষণ টাইম আছে। তাই আমাদের পান্ডা বলল চলুন ব্রহ্মা সরোবরের দিক থেকে ঘুরে আসা যাক। আর ওই রাস্তায় যেতে আরও প্রচুর প্রচুর দোকান পড়লো, দেখতেই পাচ্ছ কত ভ্যারিয়েশন। আর এই সব ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর ছিল দেখতে। এখান থেকে আমি একটা সাদা কট ড্রেস নিয়েছি। এখানে আরও অনেক ভ্যারিয়েশন ছিল, বিভিন্ন কালার অপশান ছিল, খুব সুন্দর। যত এগোচ্ছিলাম তত যেন মনে হচ্ছিল বা এখান থেকে এই জিনিসটা বেশি সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসপত্রের ভ্যারিয়েশন কিন্তু এখানে প্রচুর ছিল। আর শুধু ভ্যারিয়েশন আর প্রচুর নয়, জিনিসগুলো খুব স্টাইলিস্ট ছিল। রাজস্থানে ঘুরতে এসে এই জায়গাটায় আসলে মোটামুটি এখানেই অর্ধেক শপিং কমপ্লিট হয়ে যাবে। আর আমার যেমন কিনি আর না কিনি, জিনিসপত্রগুলো দেখতেও যেন খুব ভালো লাগে। মানে অন্য রাজ্যে গিয়ে তাদের ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। এখানে একটা জুতোর দোকান ছিল, বেশ অনেক রকমের স্টাইলিশ জুতো। ব্যাগের দোকান ছিল, বেশ স্টাইলিশ ব্যাগ ছিল। আর এখানে কিছু স্টোল ছিল, জামা কাপড় ছিল, ওদের ট্র্যাডিশনাল কিছু জামা কাপড় ছিল যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এই সাইডে একটা খুব সুন্দর একটা দোকান পেয়েছি, তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাই। সব জায়গারই একটা নিজস্বতা থাকে, তো সেই নিজস্বতাটুকু আমার ক্যাপচার করতে বা স্মৃতি হিসাবে নিয়ে আসতে খুব ভালো লাগে। তো এখানেও সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে, এটার কথাই বলছিলাম। অনেক বাচ্চারা কিনছেও, স্মৃতি হিসাবে হয়তো নিয়ে যাবে তার বাড়িতে। যাই হোক, অবশেষে অনেক দোকান ঘুরে আমরা চলে এসেছি পুষ্কর লেকে, যেই পুষ্কর কথার অর্থ পদ্মফুল। অ্যাকচুয়ালি শিব এবং বিষ্ণুর অবতারের অনেক মন্দির থাকলেও ব্রহ্মার একমাত্র মন্দির রয়েছে এই রাজস্থানের পুষ্করেই। দেবী সরস্বতীর অভিশাপে পুজো পান না ব্রহ্মা, কিন্তু পরে দেবতাদের প্রার্থনায় পুষ্করকেই ব্রহ্মার আরাধনার স্থান হিসাবে নির্বাচিত করেন বাগদেবী। কথিত আছে এই মন্দিরের পবিত্র হ্রদে স্নান না করা পর্যন্ত তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না। পুষ্কর লেকের এখানে বিভিন্ন জন বিভিন্ন রকমের কার্যকর্ম করছে, কেউ কেউ তর্পণ করছে, কেউ কেউ নিজের ইচ্ছা মতো পুজো দিচ্ছে। এখানে পুজো দেবার অনেক সরঞ্জাম ছিল, দান বাক্স রয়েছে, নিজের ইচ্ছা মতো দানও করা যাচ্ছে। এবার আমাদের এখানে এক্সপিরিয়েন্স একটু খারাপ হয়ে গেছিলো, এখানটাতে জুতো রাখতে হচ্ছিলো। আমরা জুতো রেখে ভিতরে ঢুকলাম। আমরা যে দাদার সাথে এসেছিলাম সেই দাদা যখন জানতে পারলো যে আমার হাজব্যান্ড তর্পণ করতে ইচ্ছুক, তখন একটা পুরোহিতের কাছে নিয়ে গেল তর্পণ করানোর জন্য। তো উনি অনেক কিছু করে, মানে অনেকক্ষণ ধরে পুজো করলেন। বলবো না যে খারাপ করেছে, অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে পুজো করেছে। পুজো করার পর তারপর উনি যখন বললেন যে কত টাকা দক্ষিণা দিতে হবে বা কত টাকা ভোগ দিতে হবে বা কত টাকা থালি নিতে হবে, তখন উনি বলছেন যে 5,000 থেকে স্টার্টিং। তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। তো সেক্ষেত্রে আমরা বললাম যে আমরা অত টাকার থালি নিতে চাই না, আমরা এরকম 500-1000 টাকার মতো থালি নেব। তো সেক্ষেত্রে বলল যে সেক্ষেত্রে আপনাদেরকে খালি হাতেই ফিরে যেতে হবে। তো নিল না, মানে নিলই না। আমাদের যে এত সুন্দর করে পুজো করে দিল, তার জন্য দক্ষিণাও দিতে চেয়েছিলাম, তো সেটাও নেয়নি। এখানে আমার একটু খারাপ লেগেছে যে ঠাকুরের স্থানে এরকম জোর জবরদস্তি দিতেই হবে, না হলে নেব না, এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। তারপর কিছুটা মন খারাপ নিয়েই সরোবর থেকে বেরিয়ে আমরা ব্রহ্মা মন্দিরের সামনে আসি। তখন সবে 3টে বাজে, সাথে সাথেই একদম ভিড় হয়ে গেছে। আমরা ডালি নিলাম, এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই, যে যত টাকার ইচ্ছা থালি নিচ্ছে, থালি নিয়ে আমরা মন্দিরে ঢুকলাম। কিন্তু এই মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়। ব্রহ্মার মূর্তি দেখলাম, একটা সুন্দর পদ্মফুলের মধ্যে ব্রহ্মার মূর্তিটা ছিল, খুবই সুন্দর দেখতে ছিল। এর আগে এরকম মূর্তি সত্যি আমি দেখি। মূর্তি সুন্দর হলেও ব্রহ্মার পুজো এখানে হয় না। তারপর ছোট ছোট কিছু জিনিসে মনটা ভালো হয়ে গেল, যেমন এই কাকুর কাছে বাদাম কিনতে এসেছিলাম, তো কাকুর সাথে কিছুক্ষণ কাটিয়ে আমাদের মনটা ভালো হয়ে গেল। জগৎপিতা ব্রহ্মার মন্দির থেকেই পুজো দিয়ে আমরা বেরোলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করেনি, ক্যামেরা কি ফোনও অ্যালাউ করেনি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নয়। তো তার জন্য যতটুকু পারলাম দেখালাম তোমার সাথে।
এবার যাচ্ছি যোধপুর। যোধপুরের আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ওটা আলাদা করে, নয়তো ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।